সব মিলিয়েই একটা কথা থাকে, এই সরকারের বয়স আজকে 44 বা 45 দিন। তো 45 দিনে আমরা হাজার রকমের সমস্যার সমাধান করতে পারি না, এটা হলো বাস্তব। যেমন ধরুন, এই 45 দিনের মধ্যে সবচেয়ে বৈশ্বিক প্রকট যেটা জ্বালানি সংকট এবং যুদ্ধ, আমরা তা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছি। এর মধ্যে ফ্যামিলি কার্ড আছে, কৃষি কার্ড আছে, মানুষদের ধরেন ইমাম মুয়াজ্জিম সাহেবদের টাকা পয়সা দেওয়ার প্রশ্ন আছে, সম্মানিত করার প্রশ্ন আছে। আমরা কৃষি মানে এটা মাইকটা বন্ধ করতে পারেন তো একজনে, মাইকটা বন্ধ করতে পারেন। এইগুলা সবই আছে। এই কাজগুলা দিনরাত আপনারা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী এইখানে সকালে আসেন 9টার আগে, অফিসে যান 9টার আগে, সারাদিন কাজ করেন, রাত 11টার সময় 12টার সময় টেলিফোন করলে দেখবেন প্রধানমন্ত্রী সজাগ আছে, কাজ করছেন। তা কাজ প্রচুর, আর এক জঞ্জাল, সীমাহীন জঞ্জাল আমরা মানে বহন করছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। সেগুলো পরিষ্কার এবং সেই সাথে দেশের জন্য কাজ করা, এই কাজগুলো আমরা করছি। যে সর্বোত্তম সময়ের মধ্যে যতখানি করা সম্ভব তা আমরা সবই করব। সেই বিষয়টা এতক্ষণ বললাম, আপনি শুনলেন কি? দ্বিতীয়ত হলো আপনারা যেটা প্রশ্ন করেন না, সে বিষয়ে বলি। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আজকে সিদ্ধান্ত প্রস্তাব ছিল, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন সমগ্র বাংলাদেশের সমগ্র উপজেলায় কারিগরি প্রতিষ্ঠান তৈরি করা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী চান বাংলাদেশে একটা হোক যে আমাদের কর্মমুখী উৎপাদনের, মানে কর্মমুখী শিক্ষার একটা হাব, এবং দক্ষ মানুষ তৈরি করার প্রোগ্রাম আছে মাননীয় প্রধানমন্ত্রী। এবং সেই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে তিনি নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশের মানুষ যেন এদেশের কাজে লাগে, বিদেশের জন্য কাজ করতে পারে, একই সময় যেন তারা উদ্যোক্তা হিসেবে তৈরি হয়, সেই জন্য আমরা প্রোগ্রাম নিয়েছি। তৃতীয়ত আর একটা বিষয় আপনাদের বলবো, আপনারা জানেন গতকালকে টাইম ম্যাগাজিন এসেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম বিশ্বের ইনফ্লুয়েন্সিয়াল লোকদের 100 জনের তালিকার মধ্যে তিনি একজন হয়েছেন। তার যেসব নেতৃত্বের গুণাবলী এবং কার্যক্রম, এবং পার্লামেন্টে আমি বলেছি কার্যক্রম এবং দেশের মানুষের জন্য যে কল্যাণ, সব মিলিয়ে বিশ্ব নেতৃবৃন্দ অথবা বিশ্ব সেই টাইম ম্যাগাজিন মনে করেছে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে 100তম ইনফ্লুয়েন্সিয়াল পিপলের মধ্যে অন্তর্ভুক্ত করা। আমরা অন্তর্ভুক্ত করেছে বলে আমরা তাকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর আপনাদের জানাতে চাই যে ওনার এই বিশ্ব 100 ইনফ্লুয়েন্সিয়াল লোকের তালিকাভুক্ত হওয়ার কারণে আমার দেশের মুখ উজ্জ্বল হয়েছে, মানুষের মুখ উজ্জ্বল হয়েছে, এই দেশে মানুষ আশান্বিত হয়েছে। এবং তিনি চান দেশে যেমন প্রতিহিংসা রাজনীতি বন্ধ করতে, তিনি চান বিভাজনের রাজনীতি বন্ধ করতে, তিনি চান ভালোবেসে মানুষকে জয় করতে, তিনি চান এই দেশে মানুষ স্বপ্ন দেখতে শিখুক, আশা তৈরি করতে শিখুক। মানুষের যেমন স্বপ্ন হারিয়েছিল, তিনি চান এখন স্বপ্ন আবার জাগরিত হোক, এই দেশে মানুষ বুক উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াক, সেটা তিনি প্রত্যাশা করেন। সেই প্রত্যাশার প্রতিফলন আজকে আমরা দেখি 100 ইনফ্লুয়েন্সিয়াল লোকের তালিকার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নাম। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং দেশবাসী যারা আজকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বিএনপিকে সরকারে বসিয়েছেন তাদের সকলকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা আমার দৃষ্টিগোচর হয়নি, আমি খেয়াল করিনি, কারণ যেহেতু টেবিল হয়েছে। তো এই বিষয়টা ধরেন আমি জেনে আপনাদের জানাতে পারি। আর দ্বিতীয়ত হলো আমাদের নির্বাচনী একটা কমিটমেন্টই ছিল, আমরা বেকার মানুষের প্রচুর কাজ জোগাড় করে দেবো। আমরা সেই কাজ জোগাড় করার চেষ্টা করছি এবং কাজ জোগাড় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা অনেক বেকার মানুষের কাজ সংস্থান করব দেশে এবং বিদেশে, তাতে আমাদের দেশের বেকারত্ব যেমন একদিকে কমবে, আর একদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। সেই কাজটা আমরা করছি। একটা বিষয় জানতে চাই, যেটা আওয়ামী লীগের আমলে একই সাথে বিশেষ ক্যাডারের নিয়োগের সময় অনেক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, আবার অনেক বিএনপি মন্ত্রী থাকার কারণে ওএসডি করা হয়েছে, তাদের চাকরিচ্যুত করা হয়েছে জোর করে। এই বিষয়ে আসলে সরকারের সিদ্ধান্ত কি, যাদেরকে জোরপূর্বক চাকরিচ্যুত করা সরকার একটা কথা বলি, প্রথমত হলো সরকারের সিদ্ধান্ত হলো আইন মেনে চলা, এগুলো প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হলো কেউ যদি দুর্নীতিবাজ থাকে তাকে আইনের আওতায় আনা। তৃতীয়ত হলো যারা দলবাজ, দল কানা, এবং যারা অ্যাকচুয়ালি আমরা বিএনপি মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছি, আমাদের কতগুলো প্রোগ্রাম আছে, যেমন আমাদের আর্থসামাজিক প্রোগ্রাম আছে, আমাদের মহিলাদের জন্য আমরা মানে ফ্যামিলি কার্ড দেব, আমরা কৃষি কার্ড দেব, আমরা 10,000 টাকা ঋণের সুদ মকুব করব, আমরা করব।
তারপর আমরা এই দেশের ইমাম মুয়াজ্জিনদের সম্মানিত করব, এইটা আমাদের ইশতেহারে ছিল। আমরা শুরু করেছি, কাজ করেছি। এখন এই কাজে যদি কেউ বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়, ব্যত্যয় হয়ে দাঁড়ায়, আমরা সেখানে তাকে চেষ্টা করব যে এই কাজ না মানে বাধাকে দূরীভূত করতে। একই সময় আমরা চেষ্টা করব যারা এক্সিলারেট করবে, প্রমোট করবে, তাদের এখানে মানে সহযোগিতা নেওয়ার চেষ্টা করব। এটাই হলো সরকারের কাজ। আপনারা জানেন কিনা আমি জানি না যে আমেরিকায় যখন একটা সরকার বসে, একটা সরকার বসার সাথে সাথে 12,500 লোকের পরিবর্তন হয়। 12,500 লোক নূতন নিয়োগ করে সরকারে বসে। 4,500, ভুল বলেছি, 4,500 লোক নিয়ে তারা সরকারে বসে। আবার যখন ওই সরকার চলে যায় তখন 4,500 লোক চলে যায়। আমি এক ধরনের চিন্তা করেছি, ধরা যাক আমার একটা বৈরী মানুষ এক জায়গায় বসে আছে, সে আমার মতো চিন্তা করে না, সে চিন্তা করে আমার ক্ষতি হয় কেমন করে, তাতে আমি চাইবো না তাকে দিয়ে কাজ করতে, আর সেও তো চাইবে না আমাকে দিয়ে কাজ করতে। সুতরাং আমার আইনগতভাবেই যেটা আমার এই প্রোগ্রাম বাস্তবায়নে সহায়ক হয় সেই অনুযায়ী আমরা কাজ করবো, এটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাদের সকলকে। সমস্যাটা অনেক বড়, আপনারা জানেন। সমস্যাটা সাউন্ড সিস্টেম নিয়ে আমাদের বিশাল একটা বড় অঙ্কের টাকা আমাদের নষ্ট হয়েছে, এবং সাউন্ড সিস্টেমে আমরা রিপেয়ার করেছি। তারপর এখানে আগুন দিয়ে দিতে শুনেছি, আমরা তো দেখি নাই। সাউন্ড সিস্টেম রিপেয়ার করতে গিয়ে দুর্নীতির আশ্রয় হয়েছে বলেই আমাদের বিশ্বাস হয়েছে, আমাদেরই বিশ্বাস হয়েছে। কাজেই প্রায় 4 কোটি টাকা খরচ করে সাউন্ড সিস্টেম রিপেয়ার করা হয়েছে, অথচ সেটা রিপেয়ার না করে যদি চেষ্টা করতো সাউন্ড সিস্টেমটা রিপ্লেস করতে, তাহলে ভালো হতো। সাউন্ড এখনও শোনা যায় না, এখনও যেভাবে চলে পার্লামেন্ট সেভাবে চলার কথা না। তো আমি যখন প্রথম পার্লামেন্টে এমপি হয়ে আসি তখন ফিলিপস ছিল, তা আমি একজন মাননীয় সংসদ সদস্য তখন তার মোড়াইয়া মানে মাইক্রোফোনটা ভেঙে ফেলেছে, কিন্তু তারপরে সাউন্ডে কোনো প্রবলেম হয় না। বাট এখন সাউন্ডই হয় না। কাজে এই সাউন্ড সিস্টেমের দুর্নীতি দমন কমিশন যদি কাজ করে থাকে আমি তাদের সাধুবাদ জানাই। আমি দেখেছি পত্রিকায়, আমি সাধুবাদ জানাই। আর একই সাথে আমরা সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করছি, যাতে সাউন্ড সিস্টেমটা বাজেট সেশনেই আমরা ইমপ্রুভ করতে পারি তার চেষ্টা করছি। কোনোভাবে না পারলে এটার জন্য কত মিনিট সময় লাগবে, আজকে এখনই মিটিং আছে, এখনই মিটিংয়ে তাদের সাথে বসবো, 3টে পার্টির সাথে বসে যদি তারা যে একেবারে লেটেস্ট টেকনোলজি সহ এবং সাউন্ডের উপরে লেখাপড়া করেছে। আপনার শুনলে অবাক হবেন, আমাদের সাউন্ড সিস্টেমের কন্ট্রাক্টর হয়েছে কারা? যারা কনস্ট্রাকশন কাজে অভিজ্ঞতা আছে তারা। এটাই দরপত্রের আইন করেছিল। সাউন্ডের ব্যাপারে অভিজ্ঞতা এরকম লোক ডাকে। আবার দরপত্র রিপেয়ারিংয়ের করতে যে লোক নিয়েছে সে হলো মুদি দোকানদার, উনি রিপেয়ারিংয়ের দায়িত্ব নিয়েছে। এই কাজটা এখান থেকে হয়েছে। আবার রিপেয়ারিং করছে কে সেটা যদি শুনেন তাহলে অবাক হবেন। রিপেয়ারিং করছে 2 জন মানে টেন্ডারে পার্টিসিপেট করছে, যিনি কাজ পাননি তাকে দিয়ে রিপেয়ার করানো হয়েছে। অর্থাৎ যিনি কাজ পেয়েছেন কিন্তু কাজ পেলেন মুদি দোকানদার, আর যিনি কাজ পাননি তাকে দিয়ে রিপেয়ার করা হয়েছে। এই যে এইরকম একটা জোচ্চুরি হয়েছে এখানে সাউন্ড নিয়ে। কাজে আমরা চেষ্টা করছি সাউন্ডকে, আমরা কেউ দোষ আপাতত দিতে চাই না। আমাদের ইনকোয়ারি কমিটি বসিয়েছি, তারা রিপোর্ট দিলে আমরা দেখব কার দোষ কার ত্রুটি, সেগুলা দেখেই তারপর আমরা পরে সিদ্ধান্ত নেব অ্যাকচুয়ালি আমাদের করণীয় কী। এবং আমরা সাউন্ডকে ইমপ্রুভ করার চেষ্টা করছি সিরিয়াসলি। আপনাদের ধন্যবাদ।